আওয়ামী লীগ ৭ই মার্চের ভাষণ বাজায় বাজায় ২৪-এর লোকজনের মারছে। আমি এরকম যে ৭ই মার্চ হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি, জাতীয় কোনো ব্যাপার না, তাই তো? জাতীয় সম্পদে পরিণত হয়ে উঠতে পারেনি, কারণ সেখানে বলা হয়েছে কি যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, হেলাল ভাই আমি আমার বলতে পারার দরকার নাই, আপনি সংজ্ঞাটা বলেন। আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে, তো আমি তো মানতেছি, আমার কোনো অসুবিধা নাই। আপনি বলতেছেন ৭ই মার্চ আওয়ামী লীগের সম্পত্তি, এইটা জাতীয় কোনো সম্পদ না। যতবার 7ই মার্চের ভাষণ বাজানো হবে বোঝা হবে যে এটা আওয়ামী লীগের লোকজনই বাজাইতেছে বা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। এটা একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হলো যে যেহেতু নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং জাতীয় সংগঠন, তারা আপনার ৭ই মার্চের ভাষণ বাজাক আর জাতীয় সঙ্গীত তারা বাজাকের কথা তো আসতেছে না এখানে। আমি বাজাইলেও সেটা একটা মানে আওয়ামী লীগেরটাই বাজানো হবে, তাই তো? না, আপনি আওয়ামী লীগের যে আইকন, এই যে আওয়ামী লীগের যে আইকনগুলো, যে সমস্ত আইকনকে আপনারা সামনে রেখে তারা জনগণের উপর জেনোসাইড চালিয়েছিল, যে সমস্ত আইকনকে সামনে নিয়ে তারা জনগণের উপরে, আমি এটা মানবো না। আমি এটা মানবো না যে আওয়ামী লীগ 7ই মার্চের ভাষণ বাজায় বাজায় 24-এর লোকজনের মারছে। আমি এরকম যে আপনি শেখ মুজিবের বিভিন্ন কীর্তিকলাপকে আপনি আইকন বানিয়ে জনগণের উপর, আপনি একবার বলতেছেন যে শেখ মুজিবকে বা স্বাধীনতাকে আসলে কুক্ষিগত করতেছে আওয়ামী লীগ, আপনি এখন না, সবাই মিলে এটা বলতেছে। তো আপনি কুক্ষিগত থেকে বাঁচান, আপনি কুক্ষিগত করার বদলে আপনি তারই গালি দিবেন যে হ্যাঁ মুক্তিযুদ্ধই খারাপ, স্বাধীনতাই খারাপ, 7ই মার্চই কিছু না, ওইটা ঠিক কথা? আমি তো আমার বক্তব্য কি আপনার তাই প্রমাণ হলো খালেদ ভাই? আপনি তো 7ই মার্চে বাতিল করে দিলেন। আমার কাছে 7ই মার্চ হচ্ছে, আমি সেক্রেটারি না, আমার কাছে 7ই মার্চ একটা ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা, বাংলাদেশের ইতিহাসে যত থাকবে। আমরা অনেক, হ্যাঁ এরকম ঘটনা, ইয়াহিয়া মুজিব বৈঠক কি ঐতিহাসিক না? ইয়াহিয়া মুজিব 7ই মার্চের সবই ঐতিহাসিক, আপনি এটা ঠিক বলছেন, ঐতিহাসিক, কিন্তু ইতিহাসে কোনটা ফুটনোট আর কোনটা ফুল স্টপ সেটাও তো আমাদের বুঝতে হবে। এইটা আপনার দৃষ্টিতে একরকম, ইতিহাস তো শুধুমাত্র ইভেন্টস না, কিছু সেন্টিমেন্টও থাকে। ইতিহাস কি শুধু কি ইভেন্টস, কিছু সেন্টিমেন্টও থাকে, তাই না? আপনি দেখেন ইতিহাসে ইয়াহিয়া মুজিব বৈঠক কি আপনার ঐতিহাসিক না? ঐতিহাসিক। স্বাধীনতা পরবর্তী ভুট্টো যে বাংলাদেশে আসলো, সেটা কি ঐতিহাসিক? খুবই ঐতিহাসিক, সবকিছু খুবই ঐতিহাসিক। কিন্তু আপনি 7ই মার্চকে এমন ঐতিহাসিক করছেন যেটা একটা সেক্রেট পজিশনে চলে 7ই মার্চের যে এই যে আপনি যে দুইটা ঘটনা বললেন, এই দুইটা ঘটনা কি বাংলাদেশের ইতিহাসে 7ই মার্চের ঐতিহাসিক ঘটনা হচ্ছে বড় ঐতিহাসিক? ইয়াহিয়া মুজিব বৈঠক বা ইয়াহিয়া স্বাধীনতার পরে পাকিস্তান স্বীকৃতি না দেয়া সত্ত্বেও ভুট্টোকে আমন্ত্রণ জানানো, লাল গালিচা সংবর্ধনা দেওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ 7ই মার্চের চেয়ে। না না, দেওয়া হয়েছে, এগুলো ইতিহাসের একটা ঘটনা তো, এগুলো একটা, এটা তো ঐতিহাসিক ইভেন্টস তো একটা, এটা তো ঐতিহাসিক ইভেন্টস তো একটা। ঠিক 7ই মার্চের এখন ইভেন্টস, যেখানে শেখ মুজিব রেসকোর্সের ময়দানে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে, আলটিমেটলি বক্তব্যটা জনগণের উদ্দেশ্যে, যে কি এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম, তিনি সেটা করবেন। মানে যুদ্ধ কিন্তু শুরু হলো না তখন, এবং তিনি যে শেষ করলেন জয় পাকিস্তান বলে, এটা নিয়ে অনেক বক্তব্য আছে। সুতরাং এরকম বহু ইভেন্টস ইতিহাসে ঘটে গেছে। এখন আপনি এই 7ই মার্চকে, এখন যেটা বললাম যে আওয়ামী লীগের সম্পত্তি, এখন আওয়ামী লীগের সম্পত্তি একটা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বা নিষিদ্ধ তাহলে তো ঠিকই আছে, ছাত্রদলের এই কার্যক্রমকে ওন করা উচিত এবং ঠিকই আছে। তাহলে আমি এটা নিয়ে আর কোনো তর্ক করব না। হেলাল ভাই, আপনি আপনি দেখেন ছাত্রদলের কেউ কি বাধা দিয়েছে? ছাত্রদলের কেউ কি বাধা দিয়েছে? এনসিপি বা ছাত্রদলের লোকজন ছিল, আব্দুল্লাহ আমিনও বলছে, আমিও জানি যে ছাত্রদলের লোকজন ছিল। জনগণের যে বাধা দিয়েছে সেইটা আপনার আইনের আওতা, আইনের দৃষ্টিতে ঠিক কি বেঠিক, এটা একটা আলোচনা হতে পারে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু নির্বাহী আদেশ সেগুলো বন্ধ করে দেওয়া আছে এই কার্যকলাপ, তাহলে তো নির্বাহী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা বন্ধ করবেই। এখন 71 পূর্ববর্তী বা 71-এর সময়কালে শেখ মুজিবের বক্তব্য হিটলারের বক্তব্যের সাথে তুলনীয়। আমি বলছি যে যখন যে যিনি ইতিহাসে, আমি একটা সাজেশন দেই হেলাল ভাই, আমার সাজেশন হচ্ছে হিটলার যাদেরকে যেই পদক দিছিল সেই পদক তারা বাদ দিছে। আপনি আপনার স্পিকারকে বলেন, উনি জীবিত আছেন, আপনার দলে যে মরহুম শহীদ জিয়াউর রহমান আছেন তাকে বলেন যে তিনি বীর বিক্রম যে পদবী শেখ মুজিবুর রহমান দিছে ওটা ফালা দিতে। দুইটা কিন্তু একটা, হিটলার পদক দিছে, সবাই ফিরে দিছে না সেটা ফুয়েরার হিসেবে। আপনার জার্মান যখন রিপাবলিক হলো তখন কিন্তু না,
যখন হিটলারের কাছ থেকে যারা পদক নিছে সবগুলি ফেলা জার্মানের খলনায়ক ছিল তখন সে ফুয়েরার হয়ে উঠছিল, অর্থাৎ জার্মানের সম্রাট হয়ে উঠছিল তখন সেই পদকগুলো। আর আমাদের পদকগুলো হলো রাষ্ট্রীয় পদক। আপনি দুটো পদক এক করলে হবে না। ওটা হিটলার তার ওই যে আপনার যখন ফুয়েরার হয়ে উঠলো তখন তিনি মানুষকে খুশি করার জন্য কথা আগায় আপনি জিতছেন, আমি পরাজয় স্বীকার করে আপনার কথা আগায় দেওয়া হয়েছে। আমার মনে হয় আপনি ঠিকই বলছেন যে সে এখন 7 মার্চের ভাষণ বাতিল আপনি কখনো অন করতে পারবেন না। এই ফ্যাসিবাদী আইকনগুলোকে আপনি অন করতে পারবেন? ঠিক আছে, এই যে আমি পারবো কিনা সেটা অন্য প্রশ্ন, আপনি পারতেছেন না এটা আমি বুঝছি। আমি শেখ হাসিনার কার্যক্রমের জন্য শেখ মুজিবুর রহমানের 71-72 কার্যক্রম নিয়ে বা 71-72 পদক নেয়া তাকে ফেসিবাদ আমি তারে বলতে পারবো না। তিনি তো এগুলো সামনে আনছেন। শেখ হাসিনা তো শেখ মুজিবুর সেগুলি উনি ব্যবহার করছে, সে ব্যবসা করছে, আমি সেই ব্যবসাটা করি না। আমার তো ব্যবসা করার দরকার নেই, সেগুলি নিয়ে সে ব্যবসা করছে, আমি চাইছি এই ব্যবসা বন্ধ। হ্যাঁ, সেজন্য আপনার নেমেসিসটা, শাস্তিটা, পরিণতিটা এইরকমই হবে। 7 মার্চের ভাষণ ঐতিহাসিক, মানে ইতিহাসে যে সমস্ত ঘটনা ঘটে সবই ঐতিহাসিক, কিন্তু আপনি যেভাবে ঐতিহাসিক বলে 3 আলিফ টান দেন, সেই ঐতিহাসিক কিন্তু 7 মার্চের ভাষণ না। 7 মার্চের ভাষণ নিয়ে যদি আমরা তদন্ত করি, কাটাছেড়া করি, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে, থলের বেড়াল অনেক কিছু বেরিয়ে আসবে। 7 মার্চের ভাষণের ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এমন কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন না। 7 মার্চের ভাষণের শেষে জয় পাকিস্তান বলেও কিন্তু বলা হয়েছিল। এই আলোচনায় আমি না যে আমি বলি, আপনার ডক্টর ইউনূস সরকার আইন করেছিল যে আপনার শেষ বিচার না হওয়া পর্যন্ত এই মাফিয়াদের আওয়ামী লীগ দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং ছাত্রলীগের কার্যক্রম আগেই নিষিদ্ধ ছিল। এখন তারা যদি আপনার সেই কার্যক্রম করতে যায় 7 মার্চের ভাষণকে ব্যবহার করছে। এখন আপনি 7 মার্চের ভাষণকে এমন একটা সিক্রেট পজিশন দিচ্ছেন, একটা ঐশ্বরিক পজিশন দিচ্ছেন যে ওটা বাজালে কোনো দোষ হবে না। আপনি মনে রাখবেন 7 মার্চের ভাষণ কিন্তু আমি পরিষ্কার হতে যাচ্ছি, 7 মার্চের ভাষণ বাজালে দোষ হবে কিনা আমি সেটা বলছি, দোষ হবে কিনা। 7 মার্চের ভাষণ কিন্তু বাংলাদেশের সম্পদ না, এটা আওয়ামী লীগের একান্ত সম্পদ, আওয়ামী লীগের সম্পদ, বাংলাদেশের সম্পদ না, বাংলাদেশের সম্পদ না, এটা আওয়ামী লীগের সম্পত্তি। সেটার জন্য তার যদি আপনি বিচার করেন বা দোষ দেন, সেটা আওয়ামী লীগকে তার উত্তর দিতে হবে। 7 মার্চের যে ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, আপনার ওইটার অত গুরুত্বও নাই। 48 সাল থেকে 71 পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে অনেক ঘটনা ঘটেছে, সবই ঐতিহাসিক। ইতিহাসে যা কিছু আমি বুঝতে পারছি আল ভাই, ওইটার অত গুরুত্বও নাই। মানে আপনি যেমন 3 আলিফ টান দেওয়ার কথা বললেন, ওইটার অত গুরুত্বও নাই আসলে। আমি সেটাই বলছি, আপনি একটা ফ্যাক্টরি পজিশন দিচ্ছেন। আমি কি পজিশন দিচ্ছি সেটা থাক, আপনি কি পজিশন ডিফাইন করতেছেন সেটা বলেন। আমি সেটা বলছি যে কেন তাদেরকে গ্রেফতার করা হলো। কারণ ডক্টর ইউনূস সরকার আপনার আইন করেছে নির্বাহী আদেশে যে তাদের রাজনীতি নিষিদ্ধ, তারা রাজনীতি করতে পারবে না। এখন কিছু সংখ্যক ছাত্র আপনার এই ভাষণটা বাজিয়ে রাজনীতি করছে, সুতরাং আইনের আওতায় তারা দোষী। ওকে, এটা আইনের আওতায় গ্রেফতার করবে। হেলাল ভাই, 7 মার্চের ভাষণ বাজানো রাজনীতি কিনা সেটা আপনি বলেন। আপনি বললাম যেটা আওয়ামী লীগের সম্পত্তি। আমি শেখ হাসিনা যে 16 বছর ক্ষমতায় ছিল, সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে তার ক্ষমতায়, আমার সাংবাদিকতার জায়গা থেকে আমি প্রায় প্রতিটা ক্ষেত্রে তার কার্যক্রমের কোশ্চেন করছি, প্রায় প্রতিটা ক্ষেত্রে। এখন আমি যদি 7 মার্চের ভাষণ এবং 2018 সালে উনি এই ইলেকশন করার পরে আমি বাংলাদেশেই থাকি নাই, আমাকে প্রবাসে চলে যেতে হয়েছিল আমার ইচ্ছার বিরুদ্ধে, মানে আমার খুব মজা থেকে না, এই 7 মার্চের ভাষণটা যদি আমি বাজাইতে চাই, আমাকে কি গ্রেফতার করা হবে? বা আমি কিভাবে বাজাবো এটা? আপনি আমাকে কিভাবে বুঝবেন যে আমি এখন আওয়ামী লীগের লোক না? হাউ ডু আই ডু দ্যাট? প্রতিটা ইতিহাসের প্রতিটা অধ্যায় গুরুত্বপূর্ণ, যেমন 7 মার্চের অধ্যায়টাও গুরুত্বপূর্ণ। 7 মার্চ নিয়ে এনসিপির বা কোনো রকম কোনো অবস্থান নাই। এখন ঘটনা হচ্ছে, আপনি বলতেছেন যে যারা ছাত্রলীগের এরা যখন ঢাল বানায় আসে তখন তো সেটা প্রতিরোধ করা হবেই, কিন্তু আমরা যেটা দেখতে পাইতেছি সেইটা হইল সর্দার নাদিম, যাকে আসলে বা যিনি আমি 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 এর কথা বলি, এই যে তাসনিম আফরোজ ইমি তো আর ছাত্রলীগ করেন নাই।
উনি 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 তাকে 7ই মার্চের এই ভাষণের ব্যাপারে তার অবস্থানের কারণে তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার কইরা কারাগারে পাঠানো হয়েছে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা আমি বলে ফেলি, এটা হচ্ছে মানে এটা গ্রেফতার করা হবে কি হবে না, এটা তো হেলাল ভালো বলতে পারবে যে আপনি এই পজিশনের কারণে গ্রেফতার করা হবে কি হবে না। হেলাল ভাই, 111 বলে আমরা যে জিনিসটা চিনি, তার অন্যতম কুশীলব -2 ষড়যন্ত্রের হোতা হিসাবে যাদের নাম আলোচিত, তাদের অন্যতম 2জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। একজন জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, আরেকজন জেনারেল শেখ মামুন খালেদ, দুজনেই লেফটেন্যান্ট জেনারেল অবশ্য। তো অনেকেই এটা বলতেছেন যে এটা জনাব তারেক রহমানের 111-এর এগেনস্টে প্রতিরোধ মিশন, এবং এইটাও বলতেছেন যে এইটা করে বাংলাদেশে যে নজির স্থাপন করা হইতেছে, তার ফলে কোনো এক সময় কোনো এক সরকার বা কোনো এক ক্ষমতা দখলকারী কেউ যদি মনে করে 5 আগস্ট পরবর্তী সময়কারও এই রকম করা হবে, তাহলে তাদেরকে আসলে ঠেকানো যাবে না, বা মানে সেইটাও একটা খুবই বাংলাদেশের ললাট লিখন হয়ে রয়েছে। আমার প্রশ্নের 2টা ভাগ। এক হচ্ছে, জনাব তারেক রহমানকে আসলেই একটা প্রতিশোধের মিশন মধ্যে আছেন, মানে 2, এইটা ভবিষ্যতের কোনো একটা প্যান্ডোরার বাক্স আসলে খুলতে পারে কিনা। হেলাল ভাই, প্রথমে আপনি যেহেতু এই 111-এর বিষয়টা তুললেন, এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হিংসা প্রতিহিংসার বিষয় না। বিষয়টা আপনাকে নিজে একবার ভাবুন যে 111-এ কি বাংলাদেশ কক্ষপথচ্যুত হয়েছিল না? 111 কি বাংলাদেশের উপর অভিশাপ বহন করে এনেছিল না? 111 কি আপনার পরপর 4টি অবৈধ নির্বাচন উপহার দিল না? এবং আমাদের দেশের স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং সর্বশেষ মাফিয়া তৈরি করতে সাহায্য করেছিল না? বাংলাদেশের এই অভিশাপ শুরু হয়েছিল তো 111 থেকে। এখন যে 2জন সেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ভিন্ন ভিন্ন মামলায় 111-এর কারণে কিন্তু গ্রেফতার এখনো আপনি দেখেননি সেটা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 111-এ আমি একজন ভিকটিম। আমি কি একটু ফুট কাটবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, সেইটা হচ্ছে যে 111 কি বাংলাদেশকে কক্ষচ্যুত করেছিল কিনা, আমি যদি বলি না, যদি আপনি 111-কে কক্ষচ্যুত করেছিল কিনা আপনি যদি সেই কথা বলেন, 111-এর দায় সম্পূর্ণভাবে বিএনপির। সেইটা নিয়ে আমি আরেকদিন আলাদা তর্ক করবো। 111-এর আশা 111-এ যাদেরকে কুশীলব হিসেবে নিয়োগ দেওয়া, সেটার দায় এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একটা খুবই ইয়াতে নিয়ে যাওয়ার দায় হচ্ছে বিএনপির। যে -2 ফর্মুলা, আমি আমার 2 পয়সা দিয়ে নেই, যে -2 ফর্মুলার কথা আপনি বলতেছিলেন, সেই -2 ফর্মুলার ক্ষেত্রে আমি বলি যে -2 ফর্মুলার কথা বইলে 111 আসলে 111-এ কুশীলবরা বাংলাদেশের রাজনীতিকে দূষিত করছে। তাতে তারা যারা পার্টনার নিছে, সেই পার্টনারদের মধ্যে একজন বড় পার্টনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আরো বড় পার্টনার আপনাদের বিএনপিতে আছে, যারা বিএনপির এখন শীর্ষ পদে, অনেক বড় বড় পদে এটার মধ্যে অবস্থান করতেছে। এখন আমি এটা যদি আপনি খালি 111-এর 2জন জেনারেলের উপরে দেন, 5জন কুশীলবের উপরে দেন, সেটা ঠিক হয় কিনা, আমি শুধু এই 2 পয়সা দিয়ে রাখলাম, আপনি বলেন। আমি যেটা বলতে চাচ্ছি যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ভিন্ন ভিন্ন মামলায়, আদম পাচার এবং মানি এমবেজলমেন্ট, এই মামলায় কিন্তু আপনাকে আরো অপেক্ষা করতে হবে আসলে তাদের কোন কোন মামলা তাদের উপরে আসে। আপনারা 111-এর ঘটনা ধরে 111-এর লোকগুলিকে আসলে ধরতেছেন কিনা, মানে টাকা পাচার মামলা আপনি সবই দিতে পারেন। হেলাল ভাই, আপনি জানেন আপনার নামে 300 আলাদা আলাদা মামলা আছে, মামলা দেয়া তো সরকার আপনার পক্ষে থাকলে এটা তো কোনো ব্যাপার না, এই মামলার নাম যাই হোক। মানি এমবেজলমেন্ট বা আদম পাচার, এটা তো সত্য। এখন আমি জানি না সত্য কিনা, অভিযোগ আপনি তুলতেই পারেন, জানি না সত্য কিনা। একজনকে গ্রেফতার করলে তার বিরুদ্ধে যত মামলা আছে, সুপ্ত বা গুপ্ত, সব মামলায় কিন্তু চলে আসে। আমি জানি না সত্য কিনা। বাংলাদেশের সাবেক চিফ জাস্টিস রে মামলা দেওয়া হয়েছে, উনি যাত্রাবাড়িতে একজনের খুন করছেন। না, এই আপনার 111-এর ঘটনা কিন্তু তা না। 111-এ কিন্তু বাংলাদেশের মোরাললেস
নিরীহ মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে, বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়েছে, বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয়েছে। কিন্তু হেলাল ভাই, আমি আপনার এই বক্তব্যের সাংঘাতিক প্রতিবাদ জানায় রাখলাম, কারণ আমি এরকম একটা বাংলাদেশ দেখতে চাই, সেই যেই বাংলাদেশের মধ্যে জামায়াতে ইসলামী আসলে সবচেয়ে সুন্দর করে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলো অর্পণ করবে।